অংশে বলা হয়েছে লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো। এটি সৃজনশীল অংশের 4 নম্বরের অঙ্ক। 4 নম্বর পাওয়া যাবে এই অঙ্কটুকু করলে। এখন এই লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করার সময় যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা মনে রাখবে সেটি হচ্ছে, দেখো এই লাভ লোকসান আবন্টন হিসাবের ক্ষেত্রে ক্রেডিট পাশে নিয়ে আসবো আমরা যাবতীয় আয়গুলো এবং ডেবিট পাশে নিয়ে আসবো যাবতীয় ব্যয়গুলো। তাহলে এই ক্রেডিট পাশে দেখো এই অঙ্কে কি কি আয় আছে। এখানে প্রথম যেটি বিষয় ছিল সেটি হচ্ছে মূলধনের পর্ব। দুইজন মূলধন নিয়ে এসেছেন, একজন 1 লাখ এবং আরেকজন 60,000 টাকা, এবং জুলাই তারিখে ঋণ আনয়ন করা হয়েছে। এবং এখানে দেখো এইখান থেকে আয় এবং ব্যয়ের পর্ব শুরু হয়েছে। দেখো লিপি প্রতি মাসে 500 টাকা করে বেতন পাবে। বেতন তো অবশ্যই একটি ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। এরপর বলছে যে তারা প্রতি মাসের প্রথম তারিখে যথাক্রমে 600 টাকা এবং 700 টাকা করে উত্তোলন করেন। তারপর বলছে তারা মূলধন ও উত্তোলনের ওপর 5% হারে সুদ পাবেন। এই সুদ, এখানে মূলধনের সুদ হচ্ছে একটি ব্যয় এবং উত্তোলন, নগদ উত্তোলনের সুদ এটি হচ্ছে আয়। তার মানে এই নগদ উত্তোলনের সুদ এটি হচ্ছে আমাদের অঙ্কের ক্রেডিট পাশে আসবে। এরপরে বলছে যে উক্ত বছরে কারবারের লাভ ছিল আমাদের 40,000 টাকা। অর্থাৎ এই ক্রেডিট পাশে কি আসবে, আমাদের যেহেতু আয়গুলো আসবে। সুতরাং এই আয় কোথায় থাকে, সবসময় আয় থাকে আমাদের বিশদ আয় বিবরণী যখন আমরা প্রস্তুত করি তখন আমাদের আয় থাকে। এই আয়টা কি আমাদের নিট লাভ ছিল কত টাকা, দেখো অঙ্কে অবশ্যই একটা নিট লাভের পরিমাণ দেয়া থাকবে। এই নিট লাভটাই আমরা লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুতের সবার আগের ক্রেডিট কলামে নিয়ে আসব। তাহলে 40,000 টাকা। এরপরে কি করব, এরপরে করব যাবতীয় আয়গুলো এখানে নিয়ে আসব। এই অঙ্কে আয় শুধুমাত্র একটাই, কি, নগদ উত্তোলনের সুদ। তাহলে এখানে আমরা লিখে দেব যে অংশীদারগণের মূলধন হিসাব, অর্থাৎ এই হিসাবটা আমরা কেন লিখব, আমরা এই কথাটি সবসময় লিখব যে অংশীদারদের মূলধন হিসাব। এটি মূলধন হিসাব প্রস্তুত করার সময় এটি পাওয়া যায়, সেজন্য আমরা এখানে মূলধন হিসাব লিখব। মূলধন হিসাব লিখে কি লিখব, উত্তোলনের সুদ। আমরা উত্তোলনের সুদ লিখব আমরা এখানে, যেহেতু বলছি যে ক্রেডিট পাশে যাবতীয় আয়গুলো নিয়ে আসব। উত্তোলনের সুদ একটি আয় এবং উত্তোলনের সুদ দুজনেই পেয়েছিল, যে রনি এবং আরেকজন ছিল কি আমাদের লিপি। এই দুইজন অংশীদারেরই উত্তোলনের সুদ ছিল। এই রনির উত্তোলনের সুদ কত ছিল আমাদের, রনির উত্তোলনের সুদ আমরা কিন্তু ক অংশে বের করেছি। দেখো রনির উত্তোলনের সুদ ছিল 195 টাকা এবং লিপির উত্তোলনের সুদ ছিল কত টাকা, 228 টাকা। এটি হচ্ছে আমাদের উত্তোলনের সুদের পরিমাণ। এই উত্তোলনের সুদ কি করব, এখন আমরা এটাকে অবশ্যই এখান থেকে কি করব, এটা আমরা এখান থেকে এটা আমরা এখান থেকে যোগ করে নেব। যে এই যোগটা আমরা এখানে দেখো দুইজনের উত্তোলনের সুদটা আমরা এখানে যোগ করে দিলে হবে 433 টাকা। তো এই ক্রেডিট পাশে দুটো মোটামুটিভাবে আয় ছিল। এখন আমরা ডেবিট পাশে আসি। ডেবিট পাশে যাবতীয় ব্যয়গুলো নিয়ে আসতে হবে এবং ব্যয়গুলো নিয়ে আসার জন্য আমরা অবশ্যই অংশীদারদের মূলধন হিসাব এই কথাটি সবার আগে লিখব। লেখার পরে আমাদের দিতে হবে কি, মূলধনের সুদ। আমরা প্রথমে লিখব মূলধনের সুদ। এই মূলধনের সুদ প্রথমে নাম দুজন লিখব রনি। রনি, দেখো রনির মূলধন কত ছিল, এখানে রনির মূলধন ছিল, আমরা এখানে একটু বোঝার জন্য বিশদে লিখতেছি যে 1 লক্ষ টাকা রনির ছিল মূলধন। কতটা পার্সেন্ট হারে তারা সুদ পাবে, তারা 5% হারে সুদ পাবে। তাহলে 1 লক্ষ গুণন হচ্ছে আমাদের, গুণন দেব, গুণন 5%, কত টাকা হবে, 1 লক্ষ টাকার 5% হচ্ছে আমাদের ক্যালকুলেশন করলে দাঁড়াবে 5,000 টাকা। আর একজন কি আছে, লিপি। এটি যে দেখাতে হবে এমন বিষয় নয়, এটি ক্যালকুলেশন করে দেখালেই হবে। সুতরাং লিপির মূলধন ছিল আমাদের কত অঙ্কে, 60,000 টাকা গুণন 5%, কত টাকা হবে, এর টাকা হবে আমাদের 3,000 টাকা। এই 5,000 এবং এই 3,000 টাকা এখন কি করব, এটি হচ্ছে দুইজনের কি মূলধনের সুদের পরিমাণ।
এই মূলধনের সুদ এটি কি করব, এটি এখন আমরা যোগ করে এই মোট টাকার কলামে নিয়ে আসব। কত টাকা? ৮,০০০ টাকা। এটি গেল একটি ব্যয়। এরপরে দেখি আরও কোনো ব্যয় আছে কিনা। এখন দেখো বলছে যে লিপি প্রতি মাসে ৫০০ টাকা করে বেতন পাবে। তাহলে লিপি যেহেতু প্রতি মাসে ৫০০ টাকা করে বেতন পাবে, তাহলে আমরা আবার লিখব অংশীদারদের মূলধন হিসাব। এটি না লিখে যেহেতু এবার একজনের কাজ, সুতরাং এখানে আমরা লিখব লিপির মূলধন হিসাব কি, একই পাবে বেতন, বেতন হিসাব। ব্র্যাকেটে লিখব যে বেতন। বেতনটা কি হবে দেখো, এ প্রতি মাসে ৫০০ টাকা করে বেতন পাবে। ৫০০ টাকা করে যদি বেতন পায় লিপি, তাহলে ৫০০ টাকাকে কি করব আমরা, ৫০০ প্রতি মাসে ৫০০, এখানে বলছে যে প্রতি মাসে ৫০০ টাকা বেতন পাবে। তাহলে গুণন হচ্ছে এক মাসে ৫০০ পালে ১২ মাসে পাবে তার বেতন হচ্ছে ১২ দিয়ে তাকে গুণন দিতে হবে। কত টাকা হবে? ৬,০০০ টাকা। এরপরে দেখো বলছে কি, রনি ১ জুলাই তারিখে কারবারে ২০,০০০ টাকা ঋণ সরবরাহ করেন। এই যে ঋণ সরবরাহ করেন, এই ঋণের কি দিতে হবে এখানে? ঋণ কিন্তু আমাদের আসবে না, কিন্তু ঋণের যে সুদটা আছে সেইটা আসবে আমাদের। আমরা এখানে কে নিয়ে আসছে? রনির ঋণ হিসাব লিখে দেব আমরা এখানে। রনির ঋণ হিসাব দিয়ে ক্লোন দেব, এবং এটি কি দফা? ঋণের সুদটা আমাদেরকে দিতে হবে। এখন বিষয় হচ্ছে এখানে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে রনি ২০,০০০ টাকা ঋণ আনয়ন করছেন, এই ২০,০০০ টাকার উপর সুদ ধার্য করতে হবে আমাদের। তাহলে এখানে কত % হারে সুদ ধার্য করতে হবে? মনে রাখবে অংশীদারি ব্যবসার ১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী যদি অংশীদারদের ঋণের আনায়নকৃত ঋণের ওপর সুদের হার বলা না থাকে, তাহলে বাধ্যতামূলক সেখানে ৬% হারে সুদ ধার্য করতে হবে। বলছি যে অংশীদারি ব্যবসায়ের সবসময় অংশীদারদের যদি আনায়নকৃত ঋণের সুদের হার উল্লেখ করা না থাকে, তাহলে অংশীদারি ব্যবসা আইন ১৯৩২ অনুযায়ী ৬% হারে সুদ ধার্য করতে হবে। তাহলে ইনি ২০,০০০ টাকা ঋণ আনয়ন করছেন, তাহলে তার সুদের হার হবে ৬%। তাহলে ৬% হবে, কিন্তু এখন এখানে কি এটাই হবে না, কারণ ইনি ১ জুলাই তারিখে ঋণ আনয়ন করছেন। যেহেতু ১ জুলাই তারিখে ঋণ আনয়ন করছেন, সুতরাং এখানে আমাদের ৬ মাসের সুদ ধার্য করতে হবে। তাহলে আমরা গুণন ৬ ভাগ হচ্ছে ১২। কত টাকা হচ্ছে এই ঋণের সুদের হিসাব? এর সুদ হবে ৬০০ টাকা। তো অঙ্কে আর কোনো ব্যয় নেই আমাদের। দেখো আমরা দিয়েছি মূলধন উত্তোলনের সুদ দুটোই দিয়েছি, বেতন দিয়েছি এবং ঋণের সুদ দিয়েছি। এই তিনটি দেয়া হয়ে গেছে। এরপরের মূল পর্ব, আমরা এখন এদের মুনাফাটা বন্টন করে দেব। এই মুনাফা বন্টন করে দেওয়ার জন্য আমাদের যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে, আবার আমাদের অঙ্কের সব কাজ যখন শেষ হবে তখন আমরা লিখব কি, অংশীদারদের মূলধন হিসাব। এখানে অংশীদারদের মূলধন হিসাব লিখে কি লিখব? মুনাফার অংশ লিখব। এই মুনাফা এখন কে কত টাকা পাবে? রনি এবং আরেকজন অংশীদারের নাম কি? লিপি। এই দুইজন। এটি আমরা বের করব কিভাবে? এখন আমরা এই মুনাফা কত টাকা হয়েছে সেটি বের করতে হবে। সেটি বের করার জন্য আমাদের যে বিষয়টি করতে হবে সেটি সবসময় আমরা কি করব, আমরা এই ক্রেডিট পাশের আগে যোগ করে নেব। আমরা কিন্তু ক্রেডিট পাশা থেকে শুরু করেছি অঙ্ক। দেখো আমরা ক্রেডিট পাশে আগে যোগ করে নেব। ক্রেডিট পাশে ৪০,০০০ এবং ৪২৩ এই টাকাগুলো আমরা কি করব, যোগ করে নেব। তাহলে ৪০,০০০ এবং ৪২৩ টাকা যোগ করলে হবে ৪০,৪২৩ টাকা। এটি আমরা এখানে কি করব, এটি আমরা এখানে ক্লোজ করে দেব। এটি আমরা এখানে ক্লোজ করে দিলাম। অনুরূপভাবে এই ৪০,৪৩০ টাকাকে আমরা কি করব, আবার এই পাশেও আমরা এটা এখানে ক্লোজ করে দেব। এটা এখানে আমরা কি করব, ক্লোজ করে দেব। তাহলে এই টাকাটা এখানে লিখলাম ৪০,৪২৩ টাকা। এই ৪০,৪২৩ টাকা আমরা এখানে লিখলাম। লিখে দেওয়ার পর এই ৪০,৪২৩ টাকা লাভ, এই লাভ থেকে আমাদের এই বছরের যাবতীয় ব্যয়গুলো বাদ দিতে হবে। তাহলে আমাদের কি নিট মুনাফার পরিমাণ আসবে। কি হচ্ছে, এই যাবতীয় লাভ থেকে
এই সালের যাবতীয় কি করব, ব্যয়গুলোকে আমরা এখানে বাদ দেব। বাদ দিলে আমাদের যত টাকা আসবে সেটি হচ্ছে আমাদের এই অঙ্কের মুনাফার পরিমাণ। এখানে যদি আমরা এই টাকা থেকে 40,423 টাকা থেকে এই 3টি টাকা ব্যয় বাদ দেই, তাহলে মোটামুটি টাকার পরিমাণ হবে 25,823 টাকা। এই 25,823 টাকা এখন এদের কাছে ভাগ হবে। তাহলে রনি পাবে কত, দেখো রনি পাবে 25,823 টাকা গুণ এই যে অনুপাতটা দেয়া আছে আমাদের অঙ্কে 2:1, অর্থাৎ রনির অনুপাত 2 এবং লিপির অনুপাত হচ্ছে আমাদের 1। এখানে এটি ভাগ করা খুবই সহজ, এটি বন্টন করা। দেখো এই অনুপাত দুটির যোগফল কত, 2 আর 1, এটি যোগ করলে হবে 3। তাহলে এটাকে আমরা কি করব, সবসময় কি করব, 3 দিয়ে এটিকে আমরা রনির বের করব। তাহলে 25,823 টাকা, এটাকে কি করব, গুণ দেব কত, রনির অনুপাত কত, 2, রনির অনুপাত হচ্ছে আমাদের 2। এরপর ভাগ করব অনুপাতের যোগফল দ্বারা, অনুপাতের যোগফল 2 আর 1 3, 2 আর 1 3 সমান কত হবে, সমান হবে 17,215 টাকা। সুতরাং এই রনির মুনাফার পরিমাণ হবে আমাদের 17,215 টাকা। অনুরূপভাবে আমরা লিপির বের করব। এখানে দেখো লিপি কত, ওই 25,823 টাকা গুণ লিপির অনুপাত কত, 1। তাহলে গুণ 1 ভাগ হবে কত দ্বারা, ভাগ হবে হচ্ছে অনুপাতের যোগফল দ্বারা, অনুপাতের যোগফল 3 সমান কত হবে, আমাদের টাকার পরিমাণ হবে 8,608 টাকা। তাহলে এখানে লিপির অনুপাত হবে আমাদের কত, 8,608 টাকা। এই দুটো অর্থাৎ এই 25,000 এই টাকাটাকে কি করেছি আমরা, এটাকেই আমরা এখানে ভাগ করে দিলাম। এই টাকাটাকে আমরা অনুপাত অনুসারে, এই যে মুনাফার যে বন্টনের অনুপাতটা ছিল এই অনুপাতে ভাগ করে দিতে বলছে, যে ভাগ করে নেন। তো এটি হলো আমাদের কি, খ অংশের সমাধান। এর পরের ভিডিওতে গ অংশের সমাধান আলোচনা করা হয়েছে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।